আদি হাত পা ছড়িয়ে চাদর জড়িয়ে ঘুমিয়ে আছে। সামান্তা ছলছল চোখে বলছে, আপনি এতটা স্বার্থপর? কিভাবে এমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন? আমাকে ভালো না বাসতেন, একটু সম্মান তো করতে পারতেন। আদি ধরফরিয়ে উঠে বসে, কিন্তু রুমে কেউ নেই, দরজা লক। আদি চোখ মুছে আবারও পুরো রুমে চোখ বোলালো, কোথাও কেউ নেই। শালা, স্বপ্ন দেখেছি। আদি ফোন হাতে নিয়ে সময় চেক করল, সকাল ৮:৩০। উঠে ফ্রেশ হল। কিছুক্ষণ পর সামান্তা বের হবে। ওকে দেখতে ইচ্ছে করছে আদির, তাই ফ্রেশ হয়ে নিচে যাওয়ার কথা ভেবে আবার থমকে গেল। তার ইগো তাকে থামিয়ে দিল। এই সকালে নিচে গেলে সবাই কি বলবে, ভাব কম হয়ে যাবে না? তাই বারান্দা থেকে দেখার চিন্তা করল। বারান্দায় গিয়ে দাঁড়াল, কিন্তু সামান্তার খবর নেই। আদি দাঁড়িয়ে থাকতে থাকতে ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এই মেয়ের একটু আগে বের হলে কি হয়, কখন থেকে অপেক্ষা করছি। অবশেষে সামান্তা বের হল। বেগুনি রঙের ড্রেস, ডার্ক বেগুনি রঙের কোটি, জিন্স, আঁকাবাঁকা লালচে খোলা চুল, সেই আগের গেটআপে। মুখে কোনো সাজগোজ নেই। গাড়ির সামনে গিয়ে দাঁড়াল। ড্রাইভার দরজা খুলে দিল। সামান্তা গাড়ির ভিতরে গিয়ে বসল। আদি রেলিংয়ে ভর করে গালে হাত দিয়ে সামান্তাকে দেখছে। হঠাৎ গাড়ি ছেড়ে দিল। আদির রাগ হচ্ছে ড্রাইভারের ওপর। আরেকটু পর ছাড়তে পারল না? আর কিছুক্ষণ থাকলে কি হতো? প্রতিদিন সকাল সকাল বারান্দায় দাঁড়িয়ে সামান্তাকে দেখা আদির অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক সময়ে যেন ঘুম ভাঙে, তাই ফোনে অ্যালার্ম দিয়ে রাখে, মিস করা যাবে না। ঘুম থেকে উঠে যেমন এক কাপ কফি না হলে চলে না, তেমনি আড়াল থেকে সামান্তাকে না দেখলে চলে না। কিন্তু আদি তো জানে, অপরদিকে সামান্তাও রোজ তাকে ফলো করছে। গাড়িতে বসে আড়ছোটে বারান্দায় আদির উপস্থিতি সে রোজই টের পায়। আদির রোজ রোজ দূর থেকে দেখতে ভালো লাগে না। ও সামান্তাকে সামনাসামনি দেখতে চায়, আর পুরনো হিসাব আছে সেটাও মিটাতে চায়। কি করা যায় সেটাই ভাবছে। হঠাৎ ওর অবচেতন মনে প্রশ্ন জাগে, আদি, তুই ওই মেয়েকে দেখার জন্য এমন বেহায়াপনা করছিস কেন? তুই আদি, হাজার মেয়ের ক্রাশ। এসব ছাড়, দেখা দেখি ভাত দে। কেন বাদ দিব? আমার বিয়ে করা বউ দেখতেই পারি, সে রাইট আমার আছে। অবশ্যই আছে, দেখতেই তো চাচ্ছি, আর কিছু না। কিন্তু কিভাবে? সেদিন না হয় পায়ে হেঁটে সুযোগ আমার কাছে ধরা দিয়েছে, কিন্তু আজ আর কি? আমাকে পায়ে হেঁটে সুযোগের কাছে যেতে হবে। অসহায়ভাবে বলল। সকাল সকাল রেডি হয়ে সিঁড়ি দিয়ে দুমদুম করে নামছে। সবাইকে জানান দিচ্ছে, মিস্টার আদিল চৌধুরী আসছে। শামু, নিশি, আদির বাবা মা সবাই মিলে নাস্তা করছে। সবাই নাস্তা বাদ দিয়ে সিঁড়ির দিকে চেয়ে আছে। ডাইনিং সিঁড়ি থেকে কিছুটা দূরত্বে, আর কিছুটা ভিতরে। তবুও এভাবে নামার কারণে সবার দৃষ্টি সেদিকে যায়। সামান্তা স্যান্ডউইচে কামড় দিয়ে সেটা আর গিলতে পারছে না। আদি ক্রিম কালার টি শার্টের ওপর ব্লু কোট, ব্লু জিন্স, শু, চুলগুলো স্পাইক করা, হাতে ব্যান্ডের ওয়াচ, টি শার্টে সানগ্লাস গুজা। আদির কোনো দিকে খেয়াল নেই। সে লিভিং রুমে বসে বসে ফোন টিপছে। সামান্তা হাত দিয়ে মুখ ঢেকে নিজেকে আড়ালে রাখার চেষ্টা চালাচ্ছে। ও চায় না আদির সামনে পড়তে। আদিকে এভাবে বসে থাকতে দেখে আহনাফ চৌধুরী ডাইনিং থেকেই জোরে জোরে বলল, তা এত সকাল সকাল কোন রাজকার্যে যাচ্ছেন নবাব সাহেব? আদি ফোনের দিকে চেয়েই বলল, একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। তাচ্ছিল্যের সুরে বাবা বললেন, তাই তো বলি, দুপুরের ট্রেনের সকাল দেখা কি করে মিলল? নিশি বলল, ভাই, তোর ইম্পর্ট্যান্ট কাজটা কি সোফায় বসে ফোন টিপা? আদি এবার বোনের দিকে চেয়ে বলল, শাট আপ, আমি বন্ধুর ফোন কলের অপেক্ষা করছি, ফোন এলেই চলে যাব। নিশি বাবার দিকে ইশারা করে কিছু একটা, তারপর বলে, তাহলে এভাবে বসে না থেকে এক কাজ কর, সামান্তাকে বাস-সিটি ড্রপ করে আয়, তাহলে তোর সময় কেটে যাবে। আদির বাবা বলল, হ্যাঁ শামু, তোর তো নাস্তা করা হয়েই গেছে, তুই আদির সাথে চলে যা। সামান্তা কিছু বলতে যাবে, তখনই নিশি বলল, সমস্যা কি, চলে যাও। সামান্তার মনে হচ্ছে বাপ বেটি মিলে ওকে বাস খাওয়ানোর ব্যবস্থা করছে। সেদিন তো না চিনার ভান করে এত কথা শুনিয়েছে, আজ কি আদি ছাড়বে? আদি তো মহা খুশি, মেঘ না চাইতেই জল পেয়ে গেছে। কিন্তু এত সহজে তো হ্যাঁ বলা যাবে না, সবাই সন্দেহ করবে। তাই ভাব নিয়ে বলল, কেন, আজও কি ড্রাইভার নেই? আদির বাবা ঝাঝালো গলায় বলল, আছে কি নেই সেটা তোমার দেখতে হবে না, তোমাকে নিয়ে যেতে বলেছি, নিয়ে যাও। আদি বাধ্য ছেলের মতো বলল, আচ্ছা, আমি বাইরে আছি, গাড়ি বের করছি, আসতে বলো। বলেই উঠে বাইরে গিয়ে গাড়ি বের করল। ওর গাড়ি ও নিজেই চালায়। গাড়িতে অপেক্ষা করছে। সামু উঠে রুম থেকে ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। তখনই নিশি বলল, কিরে, এমন বিড়াল হয়ে গেলি কেন? ভাই আমার বাঘ নয়, তোকে কামড়াবে না? সামু মনে মনে বলছে, কি যে করবে সেটা আমিও জানি না, সেদিন কি করেছি সেটা তো জানো না। তারপর আবার ভাবল, আমি কেন ভয় পাচ্ছি? আমি সামান্তা, ভয় পাওয়ার মেয়ে না। নিশির দিকে চেয়ে হালকা হাসি দিয়ে বেরিয়ে গেল। নিশি বাবাকে বলছে, বাবা, আই হ্যাভ এ ডাউট। আমার কি মনে হয় জানো, তোমার ছেলের ইম্পর্টেন্ট কাজটা হলো সামুকে ভার্সিটি দিয়ে আসা। তাই নাকি?
নিশির মা বলল, যদি তাই হয় তবে আলহামদুলিল্লাহ, ছেলের সুবুদ্ধি হয়েছে। সামান্তা যেই গাড়ির পিছনের সিটের দরজা খুলতে যাবে, সামনে থেকে আদি বলল, সামনে এসো। আমি পিছনেই ঠিক আছি। আদি ভ্রুকুচকে বলল, তোমার কি আজও আমাকে ড্রাইভার মনে হচ্ছে? সামনে এসে বসো। সামান্তা নিরুপায় হয়ে সামনে গিয়ে বসল। ও যতটা না ভেবেছিল তার চেয়ে বেশি নার্ভাস লাগছে। তাও এই প্রথম এভাবে পাশাপাশি সিটে বসেছে, তাও নিজের স্বামী, নিজের ভালোবাসা মানুষের সাথে। হ্যাঁ, এই কয়দিনে সামান্তা আদিকে ভালোবেসে ফেলেছে। বিয়ে এমন একটা পবিত্র সম্পর্ক যেখানে আল্লাহর রহমত থাকে। সেই রহমতের দ্বারায় না চাইলেও কিছুটা দুর্বলতায় এসে যায়, আর এই দুর্বলতা থেকে কারো কারো ভালোবাসাও হয়ে যায়। সামান্তারও তাই হয়েছে। রোজ সকালে ঘুম ভেঙে উঠে আদির মুখ দেখতে দেখতে মায়ায় পড়েছে। সেই মায়া থেকে ভালোবাসার টান সৃষ্টি হয়েছে। সামান্তা বাইরের দিকে চেয়ে আছে, এক হাত দিয়ে আরেক হাত খুঁড়ছে। এছাড়া আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না। আদি সামান্তাকে আর চোখে দেখছে আর মুচকি হাসছে। তখনই সামান্তার ফোন বেজে উঠল। সামান্তা ফোন বের করে দেখে ওর ফ্রেন্ড জাহ্নবী ফোন করেছে। ওর নাম জাহ্নবী হলেও বন্ধুরা ওকে জান বলে ডাকে। সামান্তার ফোনেও জান দিয়েই সেভ করা। সামান্তা ফোন বের করে রিসিভ না করে কেটে দিল। আদি আর চোখে ফোনের কল করা ব্যক্তির নাম জান দেখে চমকে ওঠে। আবারও ফোন করেছে। আদি কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল, পিক আপ দ্য ফোন। সামান্তা রিসিভ করে ফিসফিস করে বলল, আই অ্যাম অন দ্য ওয়ে, ডোন্ট কল মি অ্যাগেন। সামান্তার মুখে এমন কথা শুনে আদির সন্দেহ ঘোরতর হতে লাগল। আদি সামান্তাকে উদ্দেশ্য করে, তুমি যে ভার্সিটি গিয়ে 2-4টে জান পাতিয়ে ফেলেছ, সে কথা কি বাবা জানে? মানে কি? আদি চোয়াল শক্ত করে বলল, মানে হলো তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছে পড়াশোনা করার জন্য, আর তুমি জান জান করছো? বাবা কি জানে? অদ্ভুত। আর আমি ভার্সিটি গিয়ে কি পাতাবো সেটা আমার ব্যাপার। গতকালই তো বলছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, আজ কোত্থেকে এলো? আশ্চর্য মশাই, বয়ফ্রেন্ড মানে কি? মানে তোমার জান, যার সাথে কথা বলছিলে। সামান্তার এবার ব্যাপারটা বোধগম্য হলো। সামান্তা ফোন বের করে জানের নাম্বারে ফোন দিয়ে লাউডস্পিকারে দিয়ে আদির সামনে ধরল। ওপাশ থেকে রিসিভ হলো। ওই, তুই না মাত্র ফোন দিতে মানা করলি, আবার ফোন দিচ্ছস কেন? আদি মেয়ে কণ্ঠ শুনে চমকে উঠল। সরি জাহ্নবী, ভুল করে চলে গেছে, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, বাই। আদি আর কিছু বলার ভাষা পাচ্ছে না। পুরাই বোকা বনে গেল। সামান্তা বিড়বিড় করছে। কিছুক্ষণের নীরবতার পর সামান্তাকে বলল, তা সেদিন কি বলছিলে যেন? সামান্তা মনে মনে বলছে, এই রে গেছি রে। কি হলো বলো, আজ চুপ কেন? আমার গুণগান করবে না? তা কজনকে আমার নামে বদনাম করে বেরিয়েছ? সামান্তা বলল, যা সত্যি তাই বলেছি। আর কজনকে বলেছি, আঙ্গুলের মাথা ধরে হিসেব করার ভান ধরে হিসেব রাখিনি। যে জিজ্ঞেস করেছে তাকেই বলেছি। কি হ নাজি? আশ্চর্য মেয়ে, তুমি তো অপরিচিতদের ধরে ধরেও আমার বদনাম করে বেড়াও, যেমনটা সেদিন আমাকে না চিনে বলেছিলে। তাহলে আর হিসেব কিভাবে রাখবে? যে যেটার যোগ্য, সামান্তা বিড়বিড় করে বলল। আমার সামনে আমার বদনাম করছো, তোমার ভয় লাগছে না? সামান্তা ভ্রুক্ষেপহীনভাবে বলল, ভয় কেন লাগবে? আপনি কি বাঘ না ভাল্লুক? আপনি কি আমাকে খেয়ে ফেলবেন? আদি চোখ মুখ শক্ত করে বলল, তোমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেব। তো দিন, ফেলে দিন, এসব আজাইরা থ্রেটে আমি ভয় পাই না। সামান্তার কথা শুনে আদির মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। রাগে গজগজ করছে। এই মেয়ে ওকে ভয় পাচ্ছে না, মানা যায়? রাগে স্পিড বাড়িয়ে ড্রাইভ করছে। গাড়ি শুশু করে চলছে, যেন গাড়ি না রকেট। সামান্তান একটু ভয় লাগলেও প্রকাশ করছে না। এই ব্যাটা নিজেও মরব, আমারেও মারব। ভার্সিটির গেটের সামনে এসে আদি বলল, নামো, কুইক। সামান্তা নেমে গেল। তারপর ওর পাশে জানালার কাছে টুকা দিল। আদি কাজ খুলতেই সামান্তা মাথাটা ঝুঁকে বলল, আপনাকে একটা কথা বলি, সিক্রেট। আমাকে যারা সামান্য অপমান করে কথা বলে তাদের চেহারা আমি কখনো ভুলি না। আর আপনি তো আমাকে সেই লেভেলের অপমান করেছেন, আপনাকে ভুলি কি করে? তার মানে গতবার তুমি জেনে বুঝেই। সামান্তা হালকা হাসি দিয়ে গেটের সামনে চলে গেল। আদি বোকার মতো বসে রইল। মেয়েটা আমাকে এভাবে বোকা বানালো? আমি তো ভেবেছিলাম ক্ষেত, কিন্তু এ তো স্মার্টের চেয়েও ওভার স্মার্ট। সন্ধেবেলা সামান্তা, নিশি আর আহনাফ চৌধুরী লুডু খেলবে। সামান্তা লুডু নিয়ে আসার সময় কারো সাথে ধাক্কা লাগে, আর হাতে থাকা লুডুর গুটির বক্সটা পড়ে যায়, আর গুটিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সামান্তা একবার গুটির দিকে চেয়ে ধাক্কা দেওয়া মানুষটার চেহারার দিকে চাইল।
আদিকে দেখে সামান্তার মেজাজ চঙ্গে উঠে গেল। আরে মিস্টার, চোখ কি আকাশে রেখে হাঁটেন? আমি না হয় আকাশে দিয়ে হাঁটি, তুমি কোন দিকে চেয়ে হাঁটছিলে? মিস্টার সরিষা ক্ষেত, আমি চোখ আকাশে পাতালে যেখানে খুশি রেখে হাঁটব, তাতে আপনার কি? আমি তো আর আপনাকে ধাক্কা দিইনি। সরিষা ক্ষেত মানে কি? গুগল ইট। হলুদ পরে বেরাবে আর জিজ্ঞেস করবে সরিষা ক্ষেত কি। যাই হোক, গুটিগুলো তুলে দিন। আগে তুমি সরিষা ক্ষেতের মানে বলো, আমি কেন তুলে দেব? কারণ আপনি ফেলেছেন। মানুষ ভুল করলে শোধরে নিতে হয়, অন্যায় করলে শাস্তি পেতে হয়। আপনি ভুল করলে এটা হলো শোধরানো, আর অন্যায় করলে শাস্তি। নিন তুলুন। অসম্ভব। তখনই আদির বাবা ডাকল, সামান্তা কি হয়েছে? সামান্তা আদিকে বলল, বাবাকে বলি? তারপর সামান্তা জোরে বলল, বাবা লুডুর বুটি। চুপ, দিচ্ছি তুলে। এই তো, গুড বয়। সামান্তা কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল। আদি দাঁতে দাঁত চেপে গুটিগুলো একটা একটা করে নিচ থেকে তুলে দিল। সামান্তা গুটিগুলো একটা একটা করে গুনে নিয়ে আদির দিকে চেয়ে ব্যঙ্গ করে হেসে বলল, থ্যাংক ইউ মিস্টার সরিষা ক্ষেত, বলেই পগার পার। এই দাঁড়াও, ফাজিল মেয়ে। তারপর আদি নিজের ফোন নিয়ে বিড়বিড় করে বলল, আদি গুগল ইট। আদি সরিষা ক্ষেত লিখে গুগলে সার্চ দিল। সাথে সাথে কতগুলো হলুদ রঙের ফুলের বাগানের ছবি চলে এলো, চাষ পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। আদির চিনতে ভুল হলো না, কারণ সামান্তাদের গ্রামে এমন ফুলের বাগান দেখেছে। বাগান বলতে ক্ষেত, সেখানে অনেক ছবিও তুলেছে। নিজের টি শার্টের দিকে তাকাতেই ফিক করে হেসে দিল। এই জন্য সরিষা ক্ষেত বলেছ? তুমি মাইরা আসলেই ফাজিল। আদি কফিতে চুমুক দিচ্ছে আর ফোন নিয়ে বিজি। তখনই বাবার রুম থেকে জোরে জোরে চিৎকার আর হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর পর নিশি ছ বলে চিৎকার করছে আর হাসছে। বাবাও চিৎকার করছে। আদি উৎসুক হয়ে রুমের দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। সবাই লুডু খেলায় ব্যস্ত। নিশি একটু পরপর লাফিয়ে উঠছে। বাবা গুটি খেলেও চিৎকার করে উঠছে। সামান্তা ওদের দেখে হেসে কুটি কুটি হচ্ছে। হাসি থামাতে না পেরে বারবার উঠে দূরে চলে যাচ্ছে। নিজেকে শান্ত করে ফিরে আসছে। সবার কাহিনী দেখে আদিও দরজার সামনে দাঁড়িয়ে হাসছে। তখনই কাঁধে কারো হাত পড়ল। পিছনে ঘুরে নিজের মাকে দেখতে পেল। দেখো মা, এরা কি করছে, বাবার কি অবস্থা, এদের কাহিনী দেখে আমারও হাসি পাচ্ছে। সবই সামান্তার জন্য। সামান্তা বাড়ির পরিবেশ পাল্টে দিয়েছে, আর তুই তো মেয়েটাকে দেখতেই পারিস না। মা, তুমি একে মেয়ে বলছো? মেয়ে নয়, আস্ত একটা বোম। তোর জন্য এমনটাই দরকার, পারফেক্ট ম্যাচ। একদিন ঠিক স্বীকার করবি যে তোরা মেড ফর ইচ আদার। হয়েছে বলেই আদি নিজের রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, মা কি ঠিক বলছে? মেয়েটা সব দিক দিয়েই ঠিক ছিল, কিন্তু যেই পাচিরে বাবা, আমার চেয়েও বেশি। আমাকে বলে কিনা সরিষা ক্ষেত, এগুলো ভাবা যায়? আর কি কি বলবে খোদাই জানে। রাতে আদি ছাদে উঠে দেখে সামান্তার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ওকে দেখে মাথায় শয়তানি বুদ্ধি আসে। পা টিপে টিপে ওর পিছনে গিয়ে ভেও করল। সামান্তা ভয় পাওয়া তো দূরে থাক, নড়েও নি। আদি ভেবেছিল সামান্তা চিৎকার করে উঠবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে পিছনে ঘুরে দুহাত ভাঁজ করে বুকের উপর রেখে বলল, ভেরি ফানি। তুমি ভয় পাওনি? একটুও না। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলেন, ভয় পেয়ে চিৎকার করে বিল্ডিং ফাটিয়ে ফেলব? এত বড় ধামড়া ছেলে বাচ্চাদের মতো ভেও করছে। শেম। তোমার সমস্যা কি? সবসময় এভাবে কথা বলো কেন? একটু সুন্দর করে কথা বলতে পারো না? পারি, তবে সেটা বিপরীতে থাকা ব্যক্তির উপর নির্ভর করে। উফ, আমার এত ধৈর্য কোত্থেকে এলো? প্রথম থেকে তুমি আমার সাথে যে ব্যবহার করছো, তাতে অন্য কেউ হলে ছাদ থেকে ফেলে দিতাম। সামান্তা তাচ্ছিল্যের সাথে বলল, ভয় দেখাচ্ছেন? বলেই ঘুরতে যাবে, তখনই আদি ওর দুবাহু চেপে ধরল। সামান্তা কেঁপে উঠল। এই প্রথম আদির ছোঁয়া পেল। সারা শরীরে কারেন্ট বয়ে গেল। চোখ তুলে আদির দিকে তাকাতেই ওর সমস্ত সাহস উবে গেল। আচমকা আদি ওকে রেলিংয়ের সাথে ঘেঁষে নিচের দিকে ঝুঁকিয়ে ধরে রাখল। আদির হাসি মুখটা রক্তবর্ণ ধারণ করেছে। এভাবে নিচের দিকে হেলিয়ে রাখা আর ওর এই হিংস্র মুখটা দেখে সামান্তার ভয় হতে শুরু করল। না জানি সত্যিই ফেলে দেয়। সামান্তা একবার কাত হয়ে নিচের দিকে চেয়ে চোখ খিচে বলল, কি করছেন? সত্যিই ফেলে দিবেন নাকি? তোমার কি মনে হয় আমি মজা করছি? বলেই হাত দিয়ে আরও জোরে চাউ দিয়ে নিচের দিকে নিয়ে সামান্তা চোখ মেলে দুহাতে আদির দুহাত আঁকড়ে ধরল। প্লিজ ছাড়বেন না। আদি ওকে ভয় পেতে দেখে বাঁকা হাসি দিয়ে ওর এক হাত ধরে বাহু ছেড়ে একটানে তুলে নিল। সামান্তা হুমড়ি খেয়ে ওর বুকে পড়ল। বড় বড় শ্বাস নিচ্ছে। বেচারি ভয় পেয়ে গেছে।
যখন নিজেকে আদির খুব কাছে আবিষ্কার করলো, ছিটকে গিয়ে দূরে দাঁড়ালো। তারপর বলল, পাগল নাকি আপনি? একটা মানুষকে মার্ডার করতে যাচ্ছিলেন? আদি বাঁকা হেসে বলে, বোকা নাকি তুমি? আমি তোমাকে মেরে জেলে যাব নাকি? সামান্তা চোখ বড় বড় করে চেয়ে রইল। আদি হো হো করে হাসছে। সামান্তার রাগ মাথায় চড়ে গেল। একটা মানুষের সাথে কেউ এমন মজা করতে পারে? ইচ্ছে করছে আদিকে ছাদ থেকে ফেলে দিতে। সামান্তার রাগে ফুসফুস করতে করতে ছাদ থেকে নেমে গেল। আদি তখনও হাসছে। যাক, তোমাকেও একটু ভয় দেখাতে পারলাম। পাজি মেয়ে। আদি, তুই কি সামথিং সামথিং ফিল করতে পারছিস? কিছু তো একটা ফিল অবশ্যই করতে পারছি, নয়তো ওর স্পর্শে এমন ফিলিং কেন হচ্ছে? এটাও কি গুগলে সার্চ করে জানব? ভার্সিটি অফ। লেট করে ঘুম থেকে উঠেই জানতে পারল ওর জন্য সাইকেল এসে গেছে। কোনো দিক না চেয়ে দৌড়ে গার্ডেনে চলে গেল সাইকেল দেখতে। কিছু দূর যেতেই আদির ডাক শুনতে পেল। উফ, এই লোক আবার ডাকে কেন? আমাকে কি একটু শান্তি দিবে না? কাল রাতে যে ভয় দেখিয়েছে। ভাবতে ভাবতেই আদি ওর সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ শক্ত করে ওর দিকে চেয়ে আছে। বুঝাই যাচ্ছে কোনো কারণে রেগে আছে, কিন্তু হাজার অনুসন্ধান করেও কোনো কারণ মাথায় এলো না। আদি কটমট করে ওর দিকে তাকাচ্ছে। তারপর কড়া গড়ায় বলল, এই মেয়ে, কি পোশাকে বের হয়েছ? আর ওর না কই? আদির কথায় নিজের দিকে চেয়ে নিজেরই হুশ উড়ে গেল। সাইকেলের আনন্দে লাফাতে বেরিয়ে এসেছে। যেভাবে রাতে ঘুমিয়েছিল সেই পোশাকেই চলে এসেছে চেঞ্জ না করে। শর্ট টি শার্ট আর প্লাজো পরা। চারদিকে কালো পোশাক পরা লোক করেও ঘুরে বেড়ায়। এদের সামনে এভাবে লজ্জায় সামান্তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তবুও নিজের লজ্জা প্রকাশ না করে আদিকে যাচাই করার জন্য নিজের চুলগুলো দুভাগ করে সামনে আনতে আনতে বলল, ওড়না না পরা একটা ফ্যাশন। এ যুগে ছেলের মুখে এসব কথা মানায় না। এ যুগে কয়টা মেয়ে ওড়না পরে? ইটস নট আ বিগ ডিল। সামান্তার কথা শুনে মাথায় আগুন ধরে গেল আদির। সামান্তার দুবাহু চেপে ধরে চিৎকার করে বলল, সারা দুনিয়ার মেয়েরা জাহান্নামে যাক, তুমি এমন পোশাক পরে বাইরে বের হবে না। আমি যদি ফার্দার এমন পোশাক পরে বের হতে দেখেছি, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এমনভাবে চিৎকার করছিল সামান্তার কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা। সামান্তা চোখ করে মাথাটা দূরে সরানোর চেষ্টা করছে। আদি তখনই ওকে ছেড়ে দিল। এক গার্ডকে বলল সবাইকে এক জায়গায় জড়ো করতে। আদি টি শার্টের উপর শার্ট পরা ছিল। নিজের শার্ট খুলে সামান্তাকে জোর করে পরিয়ে দিল। সব গার্ডরা এক জায়গায় জড়ো হতেই আদি রাগে ফুসফুস করতে করতে চিৎকার করে বলল, এই বাড়ির বউ, মেয়েরা যখন বের হবে তখন সবার দৃষ্টি যেন নত থাকে, অন্যথায় আমি চোখ তুলে নিতে দুবার ভাবব না। তারপর সামান্তার হাত টেনে বাড়ির ভিতরে নিয়ে গেল। সামান্তার টু শব্দ করার সাহস পেল না। ও শুনেছে এই ছেলে অনেক জেদি, রাগী। হঠাৎ হঠাৎ রাগ উঠে যায়। রাগ উঠলে আশেপাশের মানুষকে তোয়াক্কা করে না। কিন্তু তা দেখার সৌভাগ্য এর আগে হয়নি। বাড়ির ভিতরে নিয়েই সামান্তার হাত ছেড়ে দিল। সামান্তা এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। আদির সেদিকে পাত্তা দিল না। ওর তো সামান্তাকে ঠাটিয়ে চড় মারতে ইচ্ছে করছে। এমন পোশাকে কেন বের হবে? দূর থেকে এক গার্ড ওর দিকে বারবার আর চোখে তাকাচ্ছিল, যা দেখেই আদির মেজাজ খারাপ হয়ে গেছে। ও চাইলেই সেই গার্ডকে ডেকে আচ্ছা মতো ধোলাই দিয়ে পারত, কিন্তু এতে সামান্তা অস্বস্তি বোধ করত। এমন লুচ্চা গার্ডকে রাখবে না আদি। ওকে বিদায়ের ব্যবস্থা করে ফেলেছে। সামান্তা দরজা বন্ধ করে কাঁদছে, তবে এ কান্না কষ্টের না, সুখের। আজ ওর বর ওর উপর অধিকার দেখিয়েছে, ওকে শাসন করেছে। সামান্তা আদির দেওয়া শার্টটাকে জড়িয়ে ধরে আছে। সারা দিনে সামান্তা আর আদির সামনে পড়েনি। আদি অনেকবার সারা বাড়ি ঘুরঘুর করেছে শামুকে দেখার জন্য, কিন্তু দেখা মিলেনি। সারাদিন ছটফট করেছে একটু দেখার জন্য, কিন্তু মেয়েটা ঘর থেকেই বের হয়নি। রাত 1টা, সামান্তার ফোন বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করল, কিন্তু ওপাশ থেকে কোনো সার শব্দ নেই। সামান্তা নাম্বার চেক করে দেখে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। ফোন কেটে দিল। মাঝরাতে বখাটে ছেলেরা নেশাটেশা করে অপরিচিত নাম্বারে ফোন করে। এসব ভেবেই কেটে দিল। কিছুক্ষণ পর আবারও ফোন বেজে উঠল, সেম নাম্বার। সামান্তা কিছুটা বিরক্ত নিয়ে ফোন রিসিভ করল, কিন্তু অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। সামান্তার প্রচুর রাগ হচ্ছে। রাগে গজগজ করতে করতে বলল, ওই কোন আবার রে? মাঝরাতে ফোন দিয়ে ইতরামি করিস? সামনে পাইলে থাপড়াইয়া দাঁতের পাটি হাতে ধরাইয়া দিতাম, বেয়াদব। এইগুলো কি ধরনের ভাষা? ছি! আবার ছি কস? সামনে আয়। মাঝরাতে মেয়েদের ফোন দিয়ে লুচ্চামি করতে চাস, শালা বখাটে। বলেই খট করে ফোন কেটে দিল। আদি কানে থেকে ফোন সরাতে ভুলে গেল। কি ভাষায় গালাগাল করল, কিছু বলার সুযোগ দিল না। কিছুক্ষণ পর সামান্তার দরজায় নক পড়ল। সামান্তা দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠল। আপনি? আদি ভিতরে গিয়ে বেডে আয়েশ করে বসে বলল, তুমিই তো আসতে বললে। সামান্তা তাড়াতাড়ি ওড়না খুঁজতে লাগল। ওড়না জড়িয়ে বলল, আপনি আমাকে ফোন করেছিলেন? তোমার ভাষা এত খারাপ কেন, হ্যাঁ?
কি আজে বাজে কথা বলো? মাঝরাতে ফোন দিয়ে বিরক্ত করবেন আর কিছু বললেই দোষ? আমি বিরক্ত কই করলাম? এখন আপনি যান, আমি ঘুমাবো। কি আশ্চর্য, তাড়িয়ে দিচ্ছ কেন? তাহলে কি করব? একটু গল্প করতে পারো কিংবা বলতে পারো আজকে যেন এখানেই থেকে যাই, বলেই আদি চোখ মারল। শামু চোখ বড় বড় করে চাইল। বের হন, তাড়াতাড়ি বের হন। মাঝরাতে ফাজলামো করতে আসছেন? না, একটু প্রেম করতে আসছি। আফটার অল আই এম ইয়োর হাজব্যান্ড। শামু আদির কথা শুনে স্তব্ধ হয়ে গেল। নিজেকে সামলে বলল, কোনো হাজব্যান্ড টাজব্যান্ড নাই। নো হাজব্যান্ড, নো প্রেম, আউট। তাড়াতাড়ি বের হন, নয়তো আমি এক্ষুনি বাবাকে ডাকব। আরে যাচ্ছি যাচ্ছি, এমন করো কেন? বাট আবার আসব, বউ বলে কথা। শামু চোখ পাকিয়ে বলল, যাবেন? গুড নাইট মাই ওয়াইফ, বলেই আদি বেরিয়ে গেল। সামান্তা দরজা লাগিয়ে দরজায় হেলান দিয়ে আদির বলা কথাগুলো ভাবছে। আমাকে বউ বলেছে, নিজেকে হাজবেন্ড দাবি করেছে। আমি কি স্বপ্ন দেখছি? আদি নিজের রুমে পাইচারি করছে। এই মেয়েটা এমন করে কেন? আমি পড়েছি জ্বালায়। কিভাবে যে এই মেয়ের প্রেমে পড়ে গেলাম, না জানি কপালে কি দুর্গতি আছে। ও তো আমাকে পাত্তাই দেয় না, সবসময় রাগচণ্ডী। যেভাবে তাকায় যেন গিলে খাবে। ভাবতে ভাবতে আদি ঘুমিয়ে পড়ল। স্বপ্ন দেখছে গোধূলি বেলায় একটা মেয়ে ছাদ থেকে নিচের দিকে ঝুঁকে আছে। তার লালচে আঁকাবাঁকা খোলা চুলগুলো উঠছে। চুলগুলো দুভাগ হয়ে এক ভাগ নিচের দিকে ঝুলে পড়েছে, অন্য ভাগ পিঠের ওপর। চেহারা দেখা যাচ্ছে না। মেহেদি দেওয়া ফর্সা হাতে রেলিং ধরা। আদি মেয়েটির মুখ দেখতে ইচ্ছে করছে। আদি সামনে গিয়ে হাত ধরে টান দিয়ে ঘুরিয়ে দেয় মুখটা দেখার জন্য। আদি মুখটা দেখে অবাক হয়ে যায়। এ তো সামান্তা। কিন্তু সামান্তা চোখ পাকিয়ে চেয়ে আছে, রাগে ফুসফুস করছে। আপনার সাহস তো কম নয়, আমার হাত ধরেছেন, বলেই ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আদি গালে হাত দিয়ে লাফ দিয়ে উঠে বসে। চারদিকে চোখ বুলায়, সামান্তা চিহ্নও নেই। আমাকে স্বপ্নেও জ্বালাচ্ছে, কি ভয়ানক স্বপ্ন। শামু গার্ডেনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে। তখনই নিশি এসে বলল, শামু, সাইকেল আনার পর তো তোকে আর সাইকেল চালাতে দেখলাম না। সময় পেলাম কই? গতকাল তো ভার্সিটি অফ ছিল, কিন্তু তুই ঘরবন্দি হয়ে বসেছিলি। আমি সাইকেল নিয়ে এসেছি। শামু ঘুরে দেখে নিশি সাইকেলটা ফুল আর বেলুন দিয়ে সাজিয়ে নিয়ে এসেছে। সাইকেল দেখেই মন ফুরফুরা হয়ে গেল। সাইকেল হাত দিয়ে ছুঁয়ে দিল, তারপর চুলগুলো খোপা করে সাইকেলে উঠে বসে। পুরো গার্ডেন জোরে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর নিশি ওর পিছে পিছে দৌড়ে হাঁপিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আদি কফির মগ নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে হাঁ করে আছে। আরে দজ্জাল বউ সাইকেল চালাচ্ছে। আদি কফি রেখে নিচে আসছে। শামু, থাম থাম। সামু সাইকেল নিয়ে নিশির কাছে এলো। কি হয়েছে? আমি উঠব, প্লিজ প্লিজ আমাকে উঠা। সামান্তার ওকে পিছে নিয়ে সাইকেল চালাতে সমস্যা হবে। তবুও বলল, ঠিক আছে উঠো, শক্ত করে ধরো, তবে পরে গেলে আমাকে দোষারোপ করতে পারবে না। ওকে ডান। নিশি খুশিতে গদগদ হয়ে উঠে বসে। সামান্তা সাইকেল চালাচ্ছে আর নিশি দুহাত মিলে চোখ বন্ধ করে আছে। আপু, আমাকে ধরো, নয়তো পড়ে যাবে। আরে কিচ্ছু হবে না। আদি নিচে নেমে দেখে সামান্তার পিছনে নিশি। এই শুকনো পাতা আটার বস্তার সাইকেলে উঠিয়েছে, না পড়ে গেলেই হয়। নিশি দুহাত মেলে কাত হচ্ছে, এদিক সেদিক নড়ছে। এমনই কাত হল, ধপাস করে দুজনেই। আদি হাত দিয়ে চোখ ঢেকে বলল, ওহ নো। চোখ মেলে দেখে দুটোই নিচে পড়ে আছে, আর সাইকেল ওদের ওপর। আদি দৌড়ে গিয়ে সাইকেল সরালো, তারপর সামুর হাত ধরে টেনে তুলে। তখনই নিশি বলে, ভাই আমিও পড়েছি। ওহো সরি সরি, বলেই নিশিকে তুলে। সামু জামাকাপড় ঝাড়ছে, তখনই হাতের কনুইতে টান লাগল আর জ্বলে ওঠে। হাত সামনে এনে দেখে ছিলে রক্ত বেরোচ্ছে। আদি ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে তোমার তো কেটে গেছে। নিশি বলল, সামু রক্ত বেরোচ্ছে। আদি তখন নিশির দিকে রেগে বলল, সব তোর দোষ। তুই আটার বস্তায় পিচ্ছিমের পিছনে উঠেছিস কেন? তার উপর ঢং করে হাত মেলে নাচছে। ভাইয়া তুমি আমাকে বকছ কেন? আমি কি ইচ্ছে করে সামুকে ফেলে দিয়েছি? তোর সেন্স নেই, এত বড় মেয়ে। হয়েছে হয়েছে, সামান্তা থামিয়ে দিল। আমার হাতে সামান্যই ছিলেছে, মেডিসিন লাগালেই ভালো হয়ে যাবে। আদি বলল, হ্যাঁ চলো। সামান্তা হাঁটতে গিয়েই আহ বলে হাঁটুতে হাত দিল। আদি বড় বড় চোখ করে বলল, ওখানেও কেটেছ? সামু ভেরি সরি, আমার জন্য এমন হলো। নিশি মন খারাপ করে বলল, বাদ দাও চলো, বলেই পা টেনে টেনে হাঁটতে লাগল। আদি আচমকা সামুকে কোলে তুলে নিল। সামু বড় বড় চোখ করে আদিকে দেখছে। আরে মিয়া কি করছেন, ছাড়ুন। নামার জন্য ছটপট করছে। শোন, আর একবার হাত পা নড়াবে তো উপরে তুলে আছাড় মারব, তখন আর উঠে দাঁড়ানোর অবস্থায় থাকবে না। কোমর পা ভেঙে সোজা হসপিটালে। সামান্তা আর কিছু না বলে নিশির দিকে অসহায়ভাবে চাইল। নিশি মুচকি হেসে চোখ মারল। আদি লিভিং রুমে গিয়ে সার্ভেন্টকে ডেকে ফার্স্ট এইড বক্স আনালো। তারপর বক্স খুলে তুলো নিয়ে স্যাভলন নিতেই সামান্তা বলল, আমি করে নিতে পারবো, তোমাকে কি জিজ্ঞেস করেছে? বলেই আদি ওর বা হাত ধরে ডান হাত তুলো ছোঁয়াতেই সামু আহ করে নড়ে ওঠে।
বাঘের এই সামান্য আঘাতেই কুকড়ে যাচ্ছে। আরে আমার জ্বলে যাচ্ছে আর আপনি মজা করছেন? মজা কই করলাম, আমি তো মেডিসিন লাগাচ্ছি। বলেই মেডিসিন আবার লাগাতেই সামু আদি পা হাত জোরে চেপে ধরে ইচ্ছে করে খামচি দেয়। আদি আহ করে ওঠে। সামু হাত সরিয়ে নেয়। নিশি বলে, কিরে ভাইয়া, বউয়ের ব্যথায় তুইও কি ব্যথিত? আদি চোখ পাকিয়ে তাকাতেই নিশি চুপ হয়ে গেল। সামান্তা মিটিমিটি হাসছে। হাসো হাসো সামান্তা রানী, আমিও এর শোধ নেব। পাজামা তুলো, হাতের কাজ শেষ। কি? উপ সরি, নিশি বাকিটা তুই করে দিস, আমি ওকে রুমে দিয়ে আসি। বলেই আদি সামুকে কোলে তুলে নিল। তারপর পায়ের মধ্যে চিমটি কাটল। সামান্তা আউচ বলতে দিয়েও থেমে গেল। নয়তো নিশিকে এর উত্তর দিতে হবে। চোখ পাকিয়ে আদির দিকে তাকাচ্ছে। আদি মুচকি হাসছে। আদি শাওয়ার নিয়ে আলমারি খুলছে। তখনই ওর মাথায় দুষ্টুবুদ্ধি এলো, সামুকে খেপানোর। আজও টকটকে হলুদ পরবে আর সামুর আশেপাশে ঘুরে বেড়াবে। সামু হলুদ কালার একদম পছন্দ করে না। আদি নিচে গিয়ে দেখে সামান্তা টিভি দেখায় ব্যস্ত। কোনো দিকে তার হুঁশ নেই। আদি টিভির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় আর সামান্তার টিভি দেখায় ব্যাঘাত ঘটে। রেগে আদির দিকে তাকায়, কিন্তু আদির দিকে চেয়ে ওর মেজাজ আরও বিগড়ে যায়। আজকেও হলুদ পড়েছে। সমস্যা কি? সামনে থেকে সরুন। কেন সরব? আমার বাড়ি, আমার ঘর, আমার টিভি, যা ইচ্ছে করব। সামান্তা রিমোট রেখে এগিয়ে গেল। তাই বলে টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা দেখাচ্ছেন? যাত্রা মানে কি? হ্যাঁ, যাত্রা মানে কি এটাও জানেন না, মিস সরিষাক্ষেত? তুমি আমাকে আবারও সরিষাক্ষেত বললে। আপনি যতবার হলুদ পরবেন আমি ততবারই বলবো মিস সরিষাক্ষেত। কেন, আপনার কি অন্য রঙের জামাকাপড় নেই? আদি মুচকি হেসে বলল, না নেই, তুমি কিনে দিও। ইস, আমার তো ঠেকা পড়ছে, সরুন তো টিভি দেখতে দিন। দূর থেকে আহনাফ চৌধুরী সবটা দেখছে। ওদের এভাবে কথা বলতে দেখে তিনি অবাক। আদি সামুর সাথে কথা বলছে? নিশি পিছন থেকে বলল, বাবা তুমি কি অবাক হচ্ছ? কেন, তুই হচ্ছিস না? না হ্যাঁ, কারণ এসব আমি কয়েকদিন ধরেই দেখে আসছি। তোমার ছেলে সামুর পিছু পিছু ঘুরঘুর করে। আহনাফ চৌধুরী খুশি হয়ে বলল, তাই নাকি? নিশি প্রতিউত্তরে ছোট্ট করে হাসি দিল। সামান্তা ভার্সিটির ক্লাস শেষে শপিংয়ে গেছে রাহুলের সাথে। রাহুল ওর খুব ভালো ফ্রেন্ড। আদির জন্য শপিং করবে, কিন্তু ছেলেদের পছন্দ সম্পর্কে ওর কোনো আইডিয়া নেই। আর তাছাড়া আদি হাই ক্লাস ফ্যামিলির ছেলে, নিশ্চয়ই সবকিছু ব্যান্ডের পরে। এসব সম্পর্কে রাহুলের ভালো অভিজ্ঞতা আছে, তাই রাহুলকে নিয়ে যাচ্ছে। বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে ফিরতে দেরি হবে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে শপিং করছে। আদির জন্য কেনাকাটা শেষ হলে নিজের কিছু কেনাকাটা আছে, তাই গার্লস স্টলে ঢুকে। সাথে রাহুলও ছিল। আদি তখনই পাশ দিয়ে যাচ্ছিল। আজ ওর বন্ধুরা ডিনারে আসবে, তাই ওদের জন্য গিফট কিনতে এসেছে। সামুকে একটা ছেলের সাথে কথা বলতে বলতে স্টলে ঢুকতে দেখে আদি ওদের ফলো করে। সামুর সাথে কেউ নেই, শুধু একটা ছেলে ছাড়া। একটা ছেলের সাথে শপিংয়ে এসেছে, এটা দেখে রাগে ওর কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। ও চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে ওদের দেখছে। ওর রাগ আরও বেড়ে যায় যখন দেখে ছেলেটা বারবার ওর গায়ে হাত দিয়ে কথা বলছে, পিঠে হাত রাখছে। কিন্তু সামান্তা কিছুই বলছে না, নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। ওর ইচ্ছে করছে ওই ছেলেকে কষিয়ে একটা থাপ্পড় মেরে সামুকে টানতে টানতে নিয়ে যেতে, কিন্তু সিন ক্রিয়েট হবে, এতে সামুর বদনাম হবে। তাই হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করে ওখান থেকে বের হয়ে সোজা গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয় আর বিড়বিড় করে বলে, এর শোধ আমি বাড়িতে তুলব, চলবে।